আমরা আজকের ক্লাসে যে আলোচনা করব দুইয়ের পরিপূরক অনেক বেশি ইম্পর্টেন্ট, টোটাল টপিকটা অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এটা থেকে সৃজনশীলে একটা প্রশ্ন থাকবেই। এটা যদি পড়ো একটা সৃজনশীল সম্পূর্ণ কমপ্লিট। তো আমরা আমাদের আজকের ক্লাসে খুব সংক্ষেপে আমরা আলোচনা করব দুইয়ের পরিপূরক কি, কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করা হয় এবং বোর্ড প্রশ্নে কিভাবে তারা কৌশলগত প্রশ্ন করতে পারে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো এই টপিকটা ভালোভাবে বোঝার জন্য প্রথমে আমরা জানবো চিহ্নযুক্ত সংখ্যা, তারপর দুইয়ের পরিপূরক, এরপর যে আসে যোগের মাধ্যমে বিয়োগ বা পার্থক্য নির্ণয় এগুলা। চিহ্নযুক্ত সংখ্যাটা কি আমরা একটু দেখি, খেয়াল করি বোর্ডে। চিহ্নযুক্ত সংখ্যা আমরা নর্মালি স্বাভাবিকভাবে কোনো একটা স্বাভাবিক ভাষায় আমরা কোনো সংখ্যা যেমন প্রকাশ করি, যেমন আমি লিখলাম যে +25, অর্থাৎ 25 সংখ্যাটা ধনাত্মক, তার আগে আমি ধনাত্মক চিহ্ন ব্যবহার করেছি। আমি লিখলাম -25, অর্থাৎ এই সংখ্যাটা ঋণাত্মক, তার আগে আমি একটা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করেছি। কিন্তু কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠন যখন কাজ করে, কম্পিউটার তো শুধুমাত্র বাইনারি সংখ্যা বুঝে বা বাইনারি সিগন্যাল বুঝে, অন্য কিছু বুঝে না। আমি যদি এই 25 যেমন +25 এটাকে বাইনারিতে রূপান্তর করি তাহলে কত হয়? আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি বা যে কোনো কিছু, যেমন আমি নিলাম +25, এটাকে যদি আমরা বাইনারিতে নেই, 25কে বাইনারিতে 11001 লিখলাম যে 11001। বাইনারি সংখ্যার পূর্বে ধনাত্মক বা ঋণাত্মক চিহ্ন দেয়া যায় না। কোনো একটা বাইনারি সংখ্যা লিখলে এটার পূর্বে তুমি এভাবে প্লাস অথবা মাইনাস তুমি লিখতে পারবা না। বাইনারি সংখ্যার পূর্বে কোনো ধনাত্মক ঋণাত্মক চিহ্ন দেওয়া যায় না। তাহলে বাইনারি সংখ্যাটাকে ধনাত্মক নাকি ঋণাত্মক এটা প্রকাশ করে কিভাবে? এই বাইনারি সংখ্যাটা আছে 1 2 3 4 5, 5টা ডিজিট। তার পূর্বে আরো 3টা শূন্য যোগ করে এটাকে 8 ডিজিট বানাতে হবে। এই 8টা ডিজিট যখন আমরা বানালে এই ডান পাশ থেকে বাম পাশে কাউন্ট হবে এভাবে। এই যে শুরুর বিটটা অথবা ডান পাশ থেকে বাম পাশে যে অষ্টম বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। এটাকে বলা হয় চিহ্ন বিট অথবা সাইন বিট। অর্থাৎ বাইনারি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তাকে বোঝানো হয় আরো একটা সংখ্যার মাধ্যমে। এই সংখ্যাটা না চিহ্ন বিট। এই সংখ্যাটা দেখো চিহ্ন বিট, এই সংখ্যাটা যদি শূন্য হয় তাহলে বলা হয় সংখ্যা ধনাত্মক। যখন আমার সাইন বিট 0 হবে তখন সংখ্যাটা ধনাত্মক। যখন আমার সাইন বিট 1 হবে তখন সংখ্যা ঋণাত্মক বা নেগেটিভ। তাহলে কোনো একটা বাইনারি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক তাকে বোঝায় একটা সংখ্যা দ্বারা। সেই সংখ্যাটা 0 বা 1 হইতে পারে। কোন সংখ্যাটা অ্যাকচুয়ালি সাইন বিট হবে তা নির্ধারণ করার জন্য আমার মাস্ট এটাকে 8 বিট রেজিস্টার আকারে সাজায় নেওয়া লাগবে। তো এই 8 বিট রেজিস্টারে সাজানোর কাহিনীটা আসলে কি? ধরো দশমিকে একটা সংখ্যা আছে 0 থেকে 126-এর মধ্যে। এই সংখ্যাটাকে আমার 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। সে যদি 0 থেকে 126-এর মধ্যে থাকে এটাকে আমি 8 বিটে সাজাবো। যেমন এখানে দেখি যে দশমিকে 0 থেকে 126-এ থাকলে 8 বিটে সাজাবো বাইনারিতে। এরপর এই সংখ্যাটা যদি 126 থেকে 65,536 পর্যন্ত হয় তাকে আমরা 16 বিট রেজিস্টারে সাজাবো। যদি আমরা সাইন বিট বা চিহ্ন বিটের মাধ্যমে প্রকাশ করতে চাই আমাকে অবশ্যই 8 বিট রেজিস্টার অথবা 16 বিট রেজিস্টার আকারে সাজায়া নিতে হবে। তাহলে আমরা যদি একটু সংক্ষেপ করি, আমি যে কোনো একটা সংখ্যা নিলাম, যে এটা হচ্ছে ধরলাম +36। এই সংখ্যাটাকে আমি বাইনারিতে রূপান্তর করলাম যে +36 বাইনারিতে কত। আমরা যদি একটু খেয়াল করি যে দশমিকে 36 এটাকে আমরা নিব বাইনারিতে 100 আসে। এই সংখ্যাটা আমার বাইনারি মান আসে কত? যে 100 +36 দেখে কিন্তু আমরা বুঝতেছি যে এটা একটা ধনাত্মক সংখ্যা। কিন্তু বাইনারিটা দেখে আমরা কিভাবে বুঝবো এটা ধনাত্মক নাকি ঋণাত্মক? এই বাইনারি সংখ্যা যে আমি +36 দেখলাম না, শুধুমাত্র বাইনারি সংখ্যাটা দেখে আমরা কিভাবে বুঝবো ধনাত্মক নাকি ঋণাত্মক? তাকে আমার 8 বিটে সাজাইতে হবে। বিট আছে কয়টা? 1 2 3 4 5 6। তার পূর্বে আরো 2টা শূন্য আমার যোগ করে এটাকে একটা 8 বিট রেজিস্টার আকারে সাজিয়ে দিতে হবে। রেজিস্টারটা এরকম থাকে, এরকম বক্সের মতো থাকে, 8টা সেকশন থাকে, 1 2 3 4 5 6 7 8। এরপরে এই সংখ্যাগুলো 8 বিটে বসে, যেমন 0 0 1 0 0 1।
এরকম সংখ্যাটা ছিল। অলওয়েজ এই বিটটা আমার চিহ্ন বিটের জন্য ফিক্স, এটা হচ্ছে আমার চিহ্ন বিট, এই বিটটা আমার চিহ্ন বিটের জন্য সবসময় ফিক্সড। এখন যখন আগে সংখ্যা দুটা খালি থাকবে আমরা তার পূর্বে এরকম শূন্য বসায় দিব। যখনই আমার চিহ্ন বিটটা শূন্য আসছে এই সংখ্যাটা কি ধনাত্মক। যদি কোনো কারণে এই চিহ্ন বিটের মধ্যে এরকম এক লেখা থাকতো তাহলে আমরা বুঝে নিতাম এই সংখ্যাটা ঋণাত্মক। তাহলে কোনো একটা বাইনারি সংখ্যা ধনাত্মক নাকি ঋণাত্মক এটা চিহ্নযুক্ত সংখ্যার মাধ্যমে বোঝা যায়। চিহ্নযুক্ত সংখ্যায় প্রকাশ করতে হলে বাইনারি সংখ্যাটাকে অবশ্যই আমার 8 বিট অথবা 16 বিট রেজিস্টারে সাজাতে হবে। কখন আমরা 8 বিট রেজিস্টারে সাজাবো, কখন 16 বিট রেজিস্টারে সাজাবো, এটা নির্ভর করবে যে বাইনারি সংখ্যাটাকে আমরা দশমিক থেকে রূপান্তর করেছি তার মানের উপর। কোনো একটা বাইনারি সংখ্যা আমরা নিলাম, সেই বাইনারি সংখ্যাটা যদি দশমিকে 0 থেকে 126-এর মধ্যে হয় তাকে আমরা 8 বিট রেজিস্টারে সাজাবো। সেই সংখ্যাটা যদি 126 থেকে 65,536 পর্যন্ত হয় তাকে আমরা 16 বিট রেজিস্টারে সাজাবো। রেজিস্টারে সাজানোর এই যে একদম শুরুর বিট অথবা এই ডান পাশ থেকে বাম পাশে বলে 8 নাম্বার বিট, সে হচ্ছে আমার চিহ্ন বিট। 0 থাকলে আমার ধনাত্মক সংখ্যা, 1 থাকলে ঋণাত্মক সংখ্যা। তো আমরা জানলাম যে কোনো একটা বাইনারি সংখ্যাকে কিভাবে ধনাত্মক বা ঋণাত্মক আকারে প্রকাশ করা যায়। এখন আমরা সরাসরি চলে যাব আমাদের পরবর্তী টপিক 2 এর পরিপূরক, যেটা মেইন টপিক। 2 এর পরিপূরক কি, কিভাবে একটা 2 এর পরিপূরক আমরা বানাবো বা এই 2 এর পরিপূরক করার মূল উদ্দেশ্য কি, এখন তো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। 2 এর পরিপূরকে আমরা যদি একটা কোয়েশ্চেন নেই যে 1 নাম্বার 45 দশমিকে আছে এর 2 এর পরিপূরক নির্ণয় করো। 2 এর পরিপূরক নির্ণয় করব। একটা জিনিস মনে রাখবা, 2 এর পরিপূরক এই কাজটা আমরা করি কম্পিউটারের অভ্যন্তরীণ সংগঠনের জন্য। 2 এর পরিপূরক বা এই ধরনের অপারেশনাল যোগ বিয়োগগুলা কম্পিউটারের জন্য করি। তাই সে যে সংখ্যা পদ্ধতিতে দেয়া থাকুক, দশমিকে দেয়া থাকতে পারে, অক্টালে দেয়া থাকতে পারে বা হেক্সাডেসিমালে দেয়া থাকতে পারে, তাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতেই হবে। তাকে আমাদের বাইনারিতে রূপান্তর করতেই হবে। তো এই যে 45কে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করব। দশমিক থেকে বাইনারিতে রূপান্তর করা লাগতে পারে, অন্য যে কোনো সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর করা লাগতে পারে। তোমরা সেটা ক্যালকুলেটরের মাধ্যমে করলেও হবে, অথবা কেউ যদি চাও যে সম্পূর্ণ রূপান্তর করে দেখাবা তাও হবে। তো আমরা নর্মালি সাজেস্ট করি যে ক্যালকুলেটরে রূপান্তর করলেই হবে। ক্যালকুলেটরের সংখ্যা পদ্ধতি সকল প্রকার রূপান্তরের জন্য ইতিমধ্যে একটা ভিডিও আমি আপলোড করেছি, জাস্ট সেখানে আলোচনা করেছি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর করা যায়, আবার ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে সকল সংখ্যা পদ্ধতি যোগ এবং বিয়োগ করা যায়। যারা ওই ক্লাসটা দেখো নাই, জাস্ট 2-3 মিনিট সময় নিয়ে ওই ক্লাসটা দেখে আসো, তাহলে সকল সংখ্যা পদ্ধতি রূপান্তর তুমি ক্যালকুলেটরের মাধ্যমে পারবা। তাহলে আমরা যে সংখ্যা পদ্ধতি থাকুক তাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা কি লিখতে পারি যে 45 দশমিকে আছে এর বাইনারি। বাইনারি আমরা যদি ক্যালকুলেটরে ঝটপট রূপান্তর করে ফেলি যে এটা বাইনারি কত 45, আমরা ডেসিমেলে গেলাম 45, এটাকে আমরা বাইনারিতে নিলাম 101101, আমরা মান পাইলাম যে এটার বাইনারি মান 101101। এখন এটা আমার ধনাত্মক নাকি ঋণাত্মক আমার বোঝার কোনো উপায় নেই। তাই এই কারণে যেহেতু 45 সংখ্যাটা আমাদের 0 থেকে 126-এর রেঞ্জে, এটাকে আমরা 8 বিট রেজিস্টারে সাজাবো। তাহলে আমরা এইভাবে লিখবো 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাই। এই 8 বিট রেজিস্টারে সাজিয়ে পাই। তো এটা আছে টোটাল 6টা ডিজিট, তার পূর্বে অটোমেটিক 2টা ডিজিট চলে আসবে। তাহলে আমার এখানে আছে কি 101101, 6টা ডিজিট, তার পূর্বে এই যে একটা শূন্য, এই যে একটা শূন্য। এই 8 বিট রেজিস্টারের দেখো এটা কিন্তু আমার সাইন বিট, এটা আমার শূন্য, অর্থাৎ সংখ্যাটা অলরেডি ধনাত্মকে আছে। আমরা কিন্তু এখনো পরিপূরকের কাজ শুরু করি নাই, এখন আমরা পরিপূরকের কাজ শুরু করব। 2 এর পরিপূরক করতে হলে প্রথমে 1 এর পরিপূরক করতে হবে। 1 এর পরিপূরক কি, আমরা যদি লিখি যে 1 এর পরিপূরক করে পাই, 1 এর পরিপূরক করে পাই ইকুয়াল টু 1 এর পরিপূরক হচ্ছে বাইনারি সংখ্যায় সংখ্যাটা 0 এর জায়গায় 1 বসবে, 1 এর জায়গায় 0 বসবে। বাইনারি সংখ্যায় 0 এর জায়গায় 1 বসবে, 1 এর জায়গায় 0 বসবে। তাহলে এখানে আছে কি 0 0 হয়ে যাবে 1 1, তারপর আবার কিছু 1 1 এর জায়গায় হবে 0, এখানে আছে 0 তার জায়গায় 1, এখানে আছে কি 1 1 হয়ে যাবে 0 0, এখানে আছে আবার 0 তার জায়গায় 1 1 এর জায়গায় 0। কোন একটা বাইনারি সংখ্যা 0 এর স্থলে 1 আবার 1 এর স্থলে 0 বসালে
যে সংখ্যাটা আমরা নতুনভাবে পাই সেটা হচ্ছে একের পরিপূরক, সেটা হচ্ছে একের পরিপূরক। তাহলে আমরা এই সংখ্যাটা একের পরিপূরক নির্ণয় করলাম। একের পরিপূরকের সাথে তুমি যখন আরো এক যোগ করবা, একের পরিপূরকের সাথে আরো এক যোগ করলে যে সংখ্যাটা পাবো সেটাকে বলে দুইয়ের পরিপূরক। তো আমরা একের পরিপূরক পাইলাম, এটার সাথে আমরা আরো এক যোগ করলাম, তাহলে আমরা পাবো দুইয়ের পরিপূরক। তাহলে এক যদি আমরা যোগ করি, তুমি নর্মাল যোগের মাধ্যমে করতে পারো বা ক্যালকুলেটরও করতে পারো। তো এটা যেহেতু ছোট একটা সংখ্যা, আমরা মুখে মুখে যোগ করি। 0+1 কত? 1। আর বাকি সব যা আছে তা থাকবে, 1 0 0 1 0 1 1। দেখো তো টোটাল কয়টা সংখ্যা হলো? 1 2 3 4 5 6 7 8। আমি 8টা সংখ্যা পাইলাম। এই যে 45কে বাইনারি করলাম, বাইনারি থেকে একের পরিপূরক করলাম, তার সাথে এক যোগ করে দুইয়ের পরিপূরক করলাম। দুইয়ের পরিপূরক করে যে 8 বিটের সংখ্যাটা পাইলাম, এটার এই অংশটা হচ্ছে আমার সাইন বিট বা চিহ্ন বিট, এটা কি আমার চিহ্ন বিট। এখন তুমি দেখো এই যে চিহ্ন বিট কি 1, তার মানে আমার এই পুরো সংখ্যাটা ঋণাত্মক। পুরো সংখ্যাটা কি ঋণাত্মক, কারণ সে 1 দিয়ে শুরু। তাহলে এটা ছিল 45, যেহেতু এই পুরো সংখ্যাটা ঋণাত্মক, তাহলে এটা হবে -45। সুতরাং -45 এর বাইনারি ইকুয়াল টু এটা। কেন? যেটা চিহ্নবিটটা শুরু হয়েছে 1 দিয়ে। যখন কোনো একটা চিহ্নবিট 1 দিয়ে শুরু হয় সংখ্যাটা ঋণাত্মক, যখন কোনো একটা চিহ্নবিট 0 হয় তখন সংখ্যাটা ধনাত্মক। তাহলে আমরা বলতে পারি কোনো একটা সংখ্যাকে 2 এর পরিপূরক করলে তার চিহ্ন পরিবর্তন হয়। কোনো একটা সংখ্যা ছিল পজিটিভ 45, তাকে বাইনারি করলাম, 2 এর পরিপূরক করে এখন মান পাইলাম -45। অর্থাৎ 2 এর পরিপূরক কোনো একটা সংখ্যার চিহ্ন পরিবর্তন করে, 2 এর পরিপূরক কোনো একটা সংখ্যার চিহ্ন পরিবর্তন করে। 2 এর পরিপূরকের মাধ্যমে আমরা কোনো সংখ্যা পজিটিভ থাকলে সেটা নেগেটিভ হয়, নেগেটিভ থাকলে পজিটিভ হয়। 2 এর পরিপূরক কি কোনো যোগ বিয়োগ গুণ বা কিছু করতে পারে? কিচ্ছু না, জাস্ট সে চিহ্ন পরিবর্তন করতে পারে। 2 এর পরিপূরকের কাজ কি? চিহ্ন পরিবর্তন করা। এক বাক্যে দেখো, চিহ্ন পরিবর্তন করা। 2 এর পরিপূরকের কাজ হচ্ছে চিহ্ন পরিবর্তন করা। যদি কোনো একটা সংখ্যা পজিটিভ থাকে তাকে সে নেগেটিভ বানাবে, কোনো একটা সংখ্যা নেগেটিভ থাকলে তাকে সে পজিটিভ বানাবে। আমরা আরো একটা সংখ্যার 2 এর পরিপূরক করবো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা যদি আরো একটা সংখ্যা নিই, যে ধরো 1 2 3, এটা আমার আছে অক্টালে, এটা 2 এর পরিপূরক করতে হবে। এর 2 এর পরিপূরক। তাহলে কোন একটা সংখ্যা যে সংখ্যা পদ্ধতি থাকুক, 2 এর পরিপূরক করতে হলে তাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে 123 সংখ্যাটা আমার আছে কোথায়? অক্টালে, তাকে আমার বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা যদি 123 অক্টালে আছে, তাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি, 10 100 11, তার মান আসছে 10 100 11। তাহলে এরকম লিখতে পারি যে 123 কে বাইনারিতে 101011। প্রথমে কি করতে হবে? আমার এই সংখ্যাটাকে 2 এর পরিপূরকের জন্য 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। 8 বিটে সাজিয়ে পাই কত হয়? এখানে কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 বিট আছে। তাহলে তার পূর্বে একটা শূন্য লাগাইলে অটোমেটিক সে 8 বিট হয়ে যাবে। সংখ্যাটার বিট বৃদ্ধি করার জন্য আমরা শুরুতে শূন্য দিতে পারবো, আমরা কিন্তু এই পাশে শূন্য যোগ করতে পারবো না, এই পাশে শূন্য যোগ করতে পারবো না, শুরুতে আমরা দিতে পারবো। তো 8 বিটে সাজাতে হলে কি হবে? 1 0 1 0 0 1 1, এটা আমার অলরেডি আছে, তার পূর্বে আমার আরো একটা শূন্য যোগ করতে হবে, আমার 8 বিট হয়ে গেল। এখন 2 এর পরিপূরকে রূপান্তর করা কাজ শুরু করতে হবে। প্রথমে কি করতে হবে? এটাকে 1 এর পরিপূরক করতে হবে, যে 1 এর পরিপূরক করে পাই। 1 এর পরিপূরক করে পাই, শূন্যর জায়গায় 1 লিখতে হবে, 1 এর জায়গায় শূন্য লিখতে হবে। শুরুতে আছে কি? শূন্য 1, এরপর আছে কি 1, এটাকে শূন্য, এরপর আছে শূন্য, এটাকে 1 1 0 0 1, আবার 1 0 0। এটার সাথে যখন আমি আরো 1 যোগ করব, তখন সে হয়ে যাবে আমার 2 এর পরিপূরক। এখন 1 এর পরিপূরক পাইলাম, তার সাথে আমি +1 দিলাম। +1 দিলে কি? 0 +1 1, বাকি সব যা আছে তাই থাকবে। 1 1 0 1 0 1। দেখো এই সংখ্যাটা কত বিটের? 1 2 3 4 5 6 7 8। যেহেতু এটা একটা 8 বিটের সংখ্যা বাইনারিতে,
তাই তার শুরুর যে এই যে 1, এটা হচ্ছে তার চিহ্ন বিট বা সাইন বিট। আগের সাইন বিট ছিল কত? 0, সংখ্যাটা ধনাত্মক। এখন সাইন বিট 1 মানে সংখ্যাটা ঋণাত্মক। অর্থাৎ আমরা বলতে পারি যে সুতরাং -123 অক্টালে এর বাইনারি আমরা পাইলাম এই মানটা। তাহলে মূল বক্তব্য হলো 2 এর পরিপূরক করা হয় কোনো একটা সংখ্যার চিহ্ন পরিবর্তন করার জন্য। 2 এর পরিপূরকের কাজ কোনো একটা সংখ্যার চিহ্ন পরিবর্তন করা। তুমি যদি এই সংখ্যাটা তো ঋণাত্মক, -123 আছে অক্টালে, তুমি যদি তাকে দশমিক লিখি 10101101, তুমি এই সংখ্যাটাকে পুনরায় 2 এর পরিপূরক করো, দেখো এটা আসবে, অর্থাৎ +123 আসবে। তুমি যদি এই সংখ্যাটাকে পুনরায় 2 এর পরিপূরক করো, +123 আসবে। তো একটা জাস্ট বাক্য মনে রাখবা, 2 এর পরিপূরক পজিটিভকে নেগেটিভ বানায়, নেগেটিভকে পজিটিভ বানায়। তার যোগ করা বা বিয়োগ করা বা গুণ করার কোনো ক্ষমতা নেই। যোগ বিয়োগ গুণ ভাগ আলাদা যোগের নিয়মে হয়, বাইনারি যোগের নিয়মে হয়, বাইনারি বিয়োগের নিয়মে হয়। এটা এখন আমরা দেখবো যে 2 এর পরিপূরক ব্যবহার করে কিভাবে আমরা যোগ করি বা যোগের মাধ্যমে কিভাবে বিয়োগ করি বা পার্থক্যটা নির্ণয় করি। তো আশা করি তোমার 2 এর পরিপূরকটা ক্লিয়ার। কোনো একটা সংখ্যা 2 এর পরিপূরক করি কেন? চিহ্নটা পরিবর্তন করার জন্য। 2 এর পরিপূরক কিভাবে করতে হয়? বাইনারি সংখ্যাটাকে প্রথমে 8 বিট রেজিস্টারে সাজায় নিতে হয়। এরপর কি করতে হয়? 1 এর পরিপূরক করতে হয়। তারপর কি করতে হয়? তার সাথে আরো 1 যোগ করে যে মানটা পাবো সেটাই আমার 2 এর পরিপূরক। এখন 2 এর পরিপূরকের মাধ্যমে কিভাবে যোগের মাধ্যমে বিয়োগ করে সেটা আমরা খেয়াল করব। একটু মনোযোগ দাও, একটু মনোযোগ দিলে তুমি বুঝে ফেলতে পারবা যোগের মাধ্যমে বিয়োগ বলতে আসলে কি বোঝায়। যোগের মাধ্যমে বিয়োগ টার্মটা কিভাবে আসে? ধরো আমি তোমাকে বললাম যে তুমি 20 এর সাথে 5 যোগ করবা 25, তুমি সহজে বুঝে গেলা যে 20 এর সাথে 5 যোগ করলাম। আমি তোমাকে বললাম যে তুমি 20 থেকে 5 বিয়োগ করবা, তাহলে তুমি কি করবা? যে 20 - 5 কত হয়ে যাবে? 15। এখন আমি তোমাকে একটু শর্ত দিলাম যে তুমি 20 থেকে 5 বিয়োগ করবা, কিন্তু অপারেশন হিসেবে বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারবে না বা বিয়োগ করতে পারবে না, যোগ করে পার্থক্য নির্ণয় করা লাগবে। এটাকে যদি আমি এভাবে লিখি যে 20 প্লাস ইন্টু -5, সেম রেজাল্ট আসবে না? সেম রেজাল্ট আসবে না। যে প্লাসে মাইনাসে কি হয়? আলটিমেটলি মাইনাস হয়ে যায়। যে এটা যদি আমি আবার এভাবে লিখি যে 20 প্লাসে মাইনাসে -5, মানে তো সেম রেজাল্ট আসবে, সেম রেজাল্ট আসবে। এই কারণে আমি করতেছি কি? তাকে যোগ। আমি মাঝখানে চিহ্ন ব্যবহার করতেছি যোগ, কিন্তু আমার পার্থক্য নির্ণয় হচ্ছে। এই জিনিসটাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ, এটাকে বলে যোগের মাধ্যমে বিয়োগ। আমি আবার তোমাকে একটু দেখাই। আমি তোমাকে বললাম যে 100 থেকে 30 বিয়োগ করো, কিন্তু বিয়োগ করতে পারবা না, যোগের মাধ্যমে করবা। কিভাবে? যে 100 -30, আমার রেজাল্ট আসবে কত? 70। এই বিয়োগ চিহ্নটা আমি অপারেশন হিসেবে ব্যবহার করতে পারবো না। তাহলে কি করতে হবে? যে বা 100 প্লাস -30 = 70। যারা আরসি আছে তাদের কি হয়? যেমন একটা প্লাস আরেকটা প্লাস, প্লাসে প্লাসে কি হয়? প্লাস প্লাস মাইনাস, প্লাসে মাইনাসে হয়ে যায় মাইনাস। এই যে প্লাসে মাইনাসে মাইনাস, তুমি মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করেছো, মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করেছো, কিন্তু রেজাল্ট আসতেছে কি? বিয়োগের, ঋণাত্মকের। এটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগ, এটাকে বলা হয় যোগের মাধ্যমে বিয়োগ। তাহলে ভাইয়া যোগের মাধ্যমে বিয়োগের 2 এর পরিপূরকের ভূমিকাটা কি, বা 2 এর পরিপূরক কেন এটা কাজে লাগে? তুমি কি জানো যে 2 এর পরিপূরক হচ্ছে শুধু চিহ্নটা পরিবর্তন করে। সে কিভাবে এখানে কাজে লাগে সেটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, তাহলে বুঝতে পারবা। আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি যে 1 নাম্বার কোয়েশ্চেন দিয়ে, +25 থেকে +7 যোগের মাধ্যমে বিয়োগ করো, যোগের মাধ্যমে বিয়োগ করো, বিয়োগ করো। মূলত বিয়োগ করতে হবে, কিন্তু মাঝখানে তুমি যোগ চিহ্ন ইউজ করবে। তাহলে আলটিমেটলি কি হয়? যে +25 -7 এরকম একটা আমার চিহ্ন আসে যে 25 থেকে 7 বিয়োগ করতে হবে, কিন্তু আমরা কিন্তু এই বিয়োগ চিহ্ন ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি না যে বা 25 প্লাস ইন্টু -7। এখন তুমি যখন এটা কম্পিউটার অভ্যন্তরে করবা, দুইটাই নিতে হবে কি? বাইনারিতে। তুমি 25 কে বাইনারিতে রূপান্তর করতে পারবা, কিন্তু তুমি কি -7 কে সরাসরি বাইনারিতে রূপান্তর করতে পারবা? করা যাবে না। তাহলে কি করতে হবে? +7 কে বাইনারিতে রূপান্তর করে তাকে 2 এর পরিপূরক করতে হবে।
তখন আমরা -7 বাইনারি পেয়ে যাব। এই চিত্রটা দেখে তোমরা বলো যে তাহলে এই দুইটার মধ্যে আমার নর্মাল বাইনারি যুগই হবে, কিন্তু যে কোনো একটা সংখ্যাকে 2 এর পরিপূরক করা লাগবে। কোন সংখ্যাটা? যার আগে ঋণাত্মক চিহ্ন আছে। কোন সংখ্যাটাকে 2 এর পরিপূরক করা লাগবে? যার আগে নেগেটিভ চিহ্ন আছে। এই হচ্ছে 2 এর পরিপূরকের ভূমিকা। তাহলে যোগের মাধ্যমে যদি বিয়োগ করি, প্রথমে আমরা 25কে বাইনারিতে রূপান্তর করব। 25কে প্রথমে এই 25 এর বাইনারিতে রূপান্তর করে পাই। 25 এর বাইনারি আমরা ইকুয়াল টু 25কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি কত হয় একটু দেখি। 25কে বাইনারিতে 11001 চলে আসে আমাদের। তাহলে এটার বাইনারি আমরা মান পাইলাম 11001। এটাকে আমরা ইতিমধ্যে 8 বিট রেজিস্টারে রূপান্তর করে ফেলবো। কয়টা আছে? 5টা, 6, 7, 8। আবার আমাদের বাইনারি মান দরকার -7 এর। আমাদের বাইনারি মান দরকার কার? -7। এখন -7 এর বাইনারি মান কি সরাসরি সম্ভব? সম্ভব না। তাহলে আবার কি করতে হবে? যে 7 এর বাইনারি, 7 এর বাইনারি করব আমরা। 7 এর বাইনারি করে আমরা কত পাই? আমরা যদি একটু দেখি যে 7কে যদি বাইনারিতে রূপান্তর করি, 7 বাইনারিতে নিলে 111। তো 7কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি 111, এটা 3টা বিট আছে, এটাকে আবার 8 বিট রেজিস্টারে সাজাতে হবে। তাহলে আরো আগে 5টা শূন্য, 1 2 3 4 5। এই দুইটা সংখ্যার বাইনারি মান পাইলাম, দুইটা যোগ হবে। তুমি দেখো তো কাকে আমরা 2 এর পরিপূরক করব? যার আগে ঋণাত্মক চিহ্ন আছে। 7 এর আগে ঋণাত্মক চিহ্ন আছে, 7 এর বাইনারি মানটাকে আমরা 2 এর পরিপূরক করব। তাহলে আমরা লিখি যে এটাকে কি করি? 1 এর পরিপূরক করে পাই। 1 এর পরিপূরক ইকুয়াল টু এটা যা আছে তার উল্টাটা হবে। তাহলে কি হবে? 1 1 1 1 1, 5টা 1 3টা শূন্য। এটার সাথে আমি আরো 1 যোগ করব। 2 এর পরিপূরক 1 + 0 কত? 1। বাকি যা আছে তা সেম। 2 3 4 5। এই যে মানটা আমি পাইলাম, এটা কার পরিপূরক করলাম? +7 এর। তার মানে এটা -7। সুতরাং -7 এর বাইনারি ইকুয়াল টু এটা। দেখো 25 এর বাইনারি মান আমরা জানি, -7 এর বাইনারি মানও আমরা জানি। এখন তাহলে আমার কাজ কি? এই দুটাকে যোগ করা। অনেকে ভুলটা করে কি, পরীক্ষার হলে এই 2 এর পরিপূরক পর্যন্ত এসে থাইমা যায়। সে মনে করে তার কাজ শেষ। 2 এর পরিপূরক শুধুমাত্র করেছি এই যে 7 এর জায়গায় -7 এর মানটা নির্ণয় করার জন্য। আবার এই দুটাকে কিন্তু আমার যোগ করতে হবে। আবার কি করতে হবে? এই দুটাকে আমার যোগ করতে হবে। এখন আমি লিখি আবার তুমি এই পাশে লিখে, এই যে দেখো 25 এর বাইনারি মান কত পাইছো? যে 25 ইকুয়াল টু পাইছি কত? 0 0 0 1 1 0 0 1। আবার এই যে -7 এর বাইনারি মান কত পাইলাম? -7 ইকুয়াল টু এই যে 1 1 1 1 1 0 0 1। এই দুইটাকে আবার শর্ত অনুযায়ী কি করতে হবে? আমার যোগ করতে হবে। আমি যদি যোগ করি, যোগ করে তোমরা এই যোগটা মুখে মুখেও করতে পারো অথবা ক্যালকুলেটরেও বের করতে পারো। মুখে মুখেও করতে পারো অথবা ক্যালকুলেটরেও বের করতে পারো। ক্যালকুলেটরে কিভাবে যোগ বিয়োগ করা হয় এবং কিভাবে রূপান্তর করা হয় পূর্ববর্তী ক্লাসে ইতিমধ্যে আমি আলোচনা করেছি। অল্প একটু সময়, 2 মিনিট বা 3 মিনিট লাগবে, সেই ক্লাসটা দেখে আসো, তাহলে সহজ হবে। আমরা যদি ক্যালকুলেটরে বাইনারি মোডে নিয়ে যোগ করি, প্রথমে কি 0 0 0 প্লাস লিখলেও চলে, তাহলে লিখে নিলাম 0 0 0 1 1 0 0 1 প্লাস, এরপর কি আছে আমার 5টা 1 1 1 1 1 1 0 0 1। এই দুইটা মানকে আমি যদি যোগ করি আমার কি আসে রেজাল্ট দেখো। যদি যোগ করি 1 3টা শূন্য 1 1 2 3 3টা শূন্য, এরপর আবার 1 2টা শূন্য 1 2টা শূন্য 1 0। এই দুইটা মানের যোগফল চলে আসছে। আমি আমার অ্যান্সারের কাছাকাছি চলে আসছি। ছোট একটু কাজ আমার বাকি, একটু মনোযোগ দাও। আমরা যখন 8 বিট রেজিস্টার নিয়ে কাজ করব, আমার রেজাল্টটাও 8 বিটে নিতে হবে। 8 বিট রেজিস্টার নিয়ে যখন কাজ করবো আমার রেজাল্টটা কি করতে হবে? 8 বিটে নিতে হবে। একটু মনোযোগী হও। এখানে কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9। এখানে কিন্তু 9টা বিট আছে, কিন্তু আমরা নিব কয় বিট? 8 বিট। তো এই আমার এই অংশ থেকে, ডান অংশ থেকে বাম পাশে টোটাল 8টা বিট আমি নিব। এই যে এক্সট্রা একটা বিট আছে 1, এক্সট্রা একটা বিট আছে 1, এটাকে বলা হয় ক্যারি বিট। এটাকে বলা হয় ক্যারি বিট। এই ক্যারিটাকে বাদ দিতে হবে, এই ক্যারিটাকে আমরা নিব না। তাহলে আবার কি বললাম? যখন আমরা দুইটা যোগ করব, যোগ করার পরে এই ডান পাশ থেকে আমরা 8টা বিট নিব, 8টা বিট নিব, এক্সট্রা ক্যারি বিটটাকে আমরা বাদ দিব। তাহলে আমরা যদি লিখি যে ক্যারি বিট বাদ দিয়ে, ক্যারি বিট
বাদ দিয়ে আমরা কত পাই? এই যে 0,0,0,1,0,0,1,0, এটা হচ্ছে আমার টোটাল যোগফল। আমার আলটিমেটলি বিয়োগফল কিন্তু যোগের মাধ্যমে নির্ণয় করলাম। শুরুর বিটটা কি? 0, তার মানে আমার টোটাল সংখ্যাটা ধনাত্মক, এই সম্পূর্ণ সংখ্যাটা ধনাত্মক। 25 থেকে 7 বিয়োগ দিলে নর্মালি কত হয়? 25 থেকে 7 বিয়োগ দিলে নর্মালি হয় 18। তুমি 18কে বাইনারিতে রূপান্তর করে দেখো, এই রেজাল্টটাই আসবে। 18কে যদি তুমি বাইনারিতে রূপান্তর করো, এই রেজাল্টটাই আসবে এবং তার ধনাত্মক আকারে রেজাল্ট আসবে। তো 2 এর পরিপূরকটা আমরা কোথায় কাজে লাগাই? চিহ্নটা পরিবর্তনের জন্য। বাকি যে যোগের মাধ্যমে বিয়োগ বা এই কাজগুলো সাধারণ বাইনারি যোগ মেনেই হয় বা বাইনারি বিয়োগ মেনে হয়। আমরা আরো একটা সমাধান দেখি, তুমি আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি একটা প্রশ্ন দিলাম তোমাকে এই টাইপের যে রনি ও জনি বইমেলা থেকে একটা সংখ্যা দিলাম হচ্ছে 0.49 এবং আরেকটা সংখ্যা দিলাম 123 অক্টালে। এত এবং এত টাকার বই কিনলো। কারণ আমি প্রশ্ন করলাম তাদের বইয়ের পার্থক্য তুমি যোগের মাধ্যমে নির্ণয় করো। আমি তোমাকে প্রশ্ন ছুড়ে দিলাম যে বইয়ের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। খেয়াল করো এখানে একটা বইয়ের দাম দেয়া আছে কি দশমিকে, একটা অক্টালে। আমরা যখন পার্থক্য করতে চাইবো তখন আমাদের কি করতে হবে? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। আমি দশমিক সংখ্যাটা 49, এটা যদি আরো একটা দশমিক সংখ্যা হইতো আমি ইজিলি বুঝে ফেলতাম কোনটা বড় সংখ্যা কোনটা ছোট সংখ্যা। কারণ আমি তো জানি না কোনটা বড় সংখ্যা এখানে কোনটা ছোট সংখ্যা। তো এটা ম্যাথ করে দেখা লাগবে না, তুমি ক্যালকুলেটরে দশমিকে রূপান্তর করে আসলে দেখবা কোনটা কত। এখানে নর্মালি রনিরটা আছে কত? রনির বইয়ের দাম 49 দশমিকে। জনির বইয়ের দাম নর্মালি 123 অক্টালে। আমরা এটাকে একটু ক্যালকুলেটরে রূপান্তর করে দেখি দ্রুত, যে অক্টালে 123 এটা আমার দশমিকে কত হয়? 83 টাকা, 83 আসে আমার। আমি নিলাম 83 দশমিকে। তাহলে দাম বেশি কার? জনির বইয়ের দাম বেশি। তাহলে এই জনির বই থেকে রনির বইকে বিয়োগ করে আমাদের পার্থক্য নির্ণয় করতে হবে। তো দশমিকে আমরা নিজেদের মতো করে রূপান্তর করে নিয়েছি, এটা লেখা লাগবে না যে পার্থক্য কোনটা থেকে কোনটা নির্ণয় করার জন্য। তুমি যদি তাহলে পার্থক্য নির্ণয় করতে চাও, আমরা যদি উত্তর লেখা শুরু করি, এখানে কি করতে হবে? এটা বড় সংখ্যা, আমরা এইভাবে লিখবো 123 অক্টাল গ্রেটার দেন কত? 49 দশমিকে। সুতরাং পার্থক্য যদি নির্ণয় করতে চাই 123 আছে অক্টালে প্লাস ইন্টু মাইনাস 49, যে আমরা যোগের মাধ্যমে বিয়োগ করব, মাঝখানে চিহ্নটা যোগ এবং যাকে বিয়োগ করব তার পূর্বে একটা মাইনাস দিয়ে দেবো। এখন তুমি বলো তো এই দুইটা সংখ্যার মধ্যে কার দুইয়ের পরিপূরক করা লাগবে? আমি যে মাঝখানে যোগ চিহ্ন দিয়েছি, এই সংখ্যার আগে বিয়োগ চিহ্ন দিয়েছি, এই দুইটার আগে কার দুইয়ের পরিপূরক করা লাগবে? যে সংখ্যার আগে ঋণাত্মক চিহ্ন আছে তাকে বাইনারিতে 2 এর পরিপূরক করে তার মানটা নেগেটিভ বানাইতে হবে। এখন আমরা কাজ শুরু করে দিই। প্রথমে এটার বাইনারিতে রূপান্তর করব। প্রথম সংখ্যাটা যে 123 এর বাইনারি, 123 এর বাইনারি আমি লিখলাম যে 123কে বাইনারিতে রূপান্তর করে কত পাওয়া যায়। ক্যালকুলেটরে ঝটপট আমরা লিখে ফেলবো। দশমিকে 123 বাইনারি 11111011, তাহলে এটা মান পাইলাম যে 111111। কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7। তার আগে আমি আরেকটা শূন্য বসায় তাকে আমি 8 বিট রেজিস্টার বানায় ফেললাম। এরপরে এই -49 সরাসরি বাইনারি মান আমরা পাবো না, তখন কি করতে হবে? 49 বাইনারি আমরা লিখতে হবে যে 49 দশমিক এর বাইনারি। আমি একটু ভুল করেছি, 123 ছিল অক্টালে, অক্টাল থেকে বাইনারি নিতে হবে, আমি বলে দশমিক থেকে বাইনারি নিয়ে নিয়েছি। তাহলে একটু খেয়াল করি যে অক্টালে 123 এটার বাইনারি কত হবে? 101011।
101011 এটা দেখি কত হয়। 101011 কটা 1 2 3 4 5 6 7, তার পূর্বে একটা শূন্য বসায় আমি 8 বিট করে নিলাম। এখন আবার 49.49 তার মান কত আসে বাইনারিতে? 49 টা বাইনারিতে 110001 6 ডিজিটের আসে, যে 110001 1 2 3 4 5 6, তার পূর্বে আরো শূন্য দুইটা দিয়ে তাকে আমরা 8 বিট রেজিস্টার করে ফেললাম। এখন এই 49-এর নেগেটিভ মান আমার লাগবে, ঋণাত্মক মান লাগবে। যার ঋণাত্মক মান লাগবে আমি তাকে 2 এর পরিপূরক করব। তো প্রথমে 1 এর পরিপূরক করি। 1 এর পরিপূরক ইকুয়াল টু কি 1 1, এই যে এখানে 1 এর স্থলে 0 হবে, 1 এর স্থলে 0, 1 এর স্থলে 0, তিনটা 0 আছে, তিনটা 1 0। এটার সাথে আমি 1 যোগ করে দিলাম। 1 যোগ করে আমি 2 এর পরিপূরক পেলাম। 1 + 0 কত 1, বাকি যা আছে 1 1 1 0 0 1 1। সুতরাং এটা আমার কার মান? -49 এর মান। সুতরাং -49 এর মান ইকুয়াল টু এটা। আমার কি কাজ শেষ? আমার কি ম্যাথ শেষ 2 এর পরিপূরক করে? যে না, আমি তো মাত্র -49 এর মানটা পাইলাম। এখন আবার কি করতে হবে? 123 এর বাইনারি মানের সাথে এই -49 এর বাইনারি মান যোগ করতে হবে। তাহলে আমি যদি নিচে লিখি, এখন এই যে 123 আছে সে অক্টালে, এটার 8 বিট বাইনারি মান কোনটা? এই যে এটা লিখলাম 0 1 0 1 0 0 1 1। আবার -49 এর বাইনারি মান আমি ইতিমধ্যে পাইলাম। -49 আছে দশমিকে, তার বাইনারি মান কত পাইছি? এই যে 1 1 0 0, চারটা 1 1 1 1 1। শর্ত অনুযায়ী এই দুইটাকে আমার কি করতে হবে? যোগ করে, এই দুইটাকে আমার যোগ করতে হবে। এই যোগটা তুমি ক্যালকুলেটরের মাধ্যমে করলে সবচেয়ে ভালো। মুখে মুখে বললে ভুল হওয়ার সম্ভাবনা অনেক থাকে। মুখে মুখে কিভাবে? 1 + 1 1 0, এখানে 0 বসবে, হাতে থাকবে 1, আবার 1 + 1, তার সাথে আরো 1 1 1, এভাবে বারবার করলে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকে। তুমি সরাসরি ক্যালকুলেটরের যোগটা করে ফেলবা, বাইনারি যোগ। তারপরে বাইনারিতে নিলাম, প্রথম মান কি 0 1 0 1 0 0 1 1 প্লাস 1 1 0 0 1 1 1 1। আমি বাইনারিতে অলরেডি মান পাইছি 1 0 0 1 0 0 1 0 0 1 0 0 1 0। আমি আমার যোগফল পেয়ে গেছি। আমি প্রায় আমার রেজাল্টের দ্বার প্রান্তে। একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে আমার রেজাল্টটা 8 বিটের হবে। এখানে কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8 9। এই যে এক্সট্রা বিটটা, এই এক্সট্রা বিটটা হচ্ছে আমার ক্যারি বিট। এই ক্যারি বিট বাদ দিয়ে আমাকে রেজাল্ট প্রকাশ করতে হবে। এক্সট্রা বিট হচ্ছে কি আমার ক্যারি বিট। তাহলে সুতরাং ক্যারি বাদ দিয়ে রেজাল্ট, সুতরাং ক্যারি বাদ দিয়ে কত আসে রেজাল্ট? 0 0 1 0 0 0 0 1 0 0 1 0। এটা হচ্ছে আমার পার্থক্য, বইয়ের পার্থক্য এটা। এখন তুমি এটা চাইলে আবার দশমিকে রূপান্তর করতে পারো। এই যে বইয়ের পার্থক্যটা আমরা পাইলাম বাইনারিতে, তুমি চাইলে এটাকে দশমিকে রূপান্তর করে অ্যান্সার করতে পারো। তো বারবার আমি তোমাকে যেটা স্মরণ করাচ্ছি, 2 এর পরিপূরকের কাজ হচ্ছে চিহ্ন চেঞ্জ করা। 2 এর পরিপূরকের কাজ হচ্ছে কি? চিহ্নটা চেঞ্জ করা। কিন্তু এই যে যোগের মাধ্যমে বিয়োগ বা পার্থক্য নির্ণয়, এটা তোমার সাধারণ নিয়মে করতে হবে। তো এখানে বেশ কয়েকটা স্টেপ আছে। আমরা যদি একটু স্টেপটা আলোচনা করি, যে 2 এর যোগের মাধ্যমে, 2 এর পরিপূরকের মধ্যে পার্থক্য নির্ণয় করলে কি কি করতে হয়, একটু মনোযোগ দিয়ে দেখো। আমি যদি স্টেপগুলো নিয়ে এখানে আলোচনা করি, এই পাশে লিখে দিই কোনো একটা, যেটা মেইন পরীক্ষায় বারবার আসে। এই যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে হলে প্রথমে কি করতে হবে? মানটাকে সাজাতে হবে। এটাকে বলে পার্থক্য আকারে সাজানো। এই যে পার্থক্য আকারে সাজানো, প্রথম স্টেপ, যোগের মাধ্যমে সাজাতে হবে। যোগের মাধ্যমে সাজাতে হবে, সাজাতে হবে। অতঃপর কি করতে হবে? দুইটারই বাইনারিতে রূপান্তর করতে হবে। দুইটারই বাইনারিতে রূপান্তর করতে হবে। বাইনারিতে রূপান্তর করতে হবে, রূপান্তর করতে হবে। এরপর আমার কাজ কি? যে সংখ্যাটার আগে ঋণাত্মক চিহ্ন আছে তাকে 2 এর পরিপূরক করব। কাকে 2 এর পরিপূরক করব? যার আগে ঋণাত্মক চিহ্ন আছে। এখানে -49 এর আগে ঋণাত্মক চিহ্ন আছে। 3 নাম্বার দিয়ে কি করব? যার পূর্বে
যার পূর্বে এই যে নেগেটিভ মানে ঋণাত্মক চিহ্ন, যার পূর্বে ঋণাত্মক চিহ্ন তার 2 এর পরিপূরক করতে হবে, তার 2 এর পরিপূরক করতে হবে। এরপর যে সমস্যাটা তোমাদের বাদে, তোমরা মনে করো যে এই 2 এর পরিপূরক করা পর্যন্ত কাজ শেষ, আর কিছু করা লাগবে না। 2 এর পরিপূরকের পরে আবার পুনরায় কি করতে হবে? বাইনারি যোগ করতে হবে। 4 নম্বর স্টেপ হচ্ছে বাইনারি যোগ করতে হবে, তারপর আমার রেজাল্ট আসবে। বাইনারি যোগ করতে হবে, করতে হবে। বাইনারি যোগটা সম্পূর্ণ করার পর আমি খেয়াল রাখবো যে আমার কোনো এক্সট্রা ক্যারি বিট আছে কিনা, যে ডান পাশ থেকে বাম পাশে 8টা সংখ্যার বেশি হলে আমার ক্যারি থাকে। আমি একটু লিখে দিই যে ক্যারি থাকলে বাদ দিতে হবে, ক্যারি থাকলে বাদ দিতে হবে। এই হচ্ছে আমার সম্পূর্ণ 2 এর পরিপূরক এর নিয়ম, বা 2 এর পরিপূরকটা যোগের মাধ্যমে বিয়োগের ক্ষেত্রে কেমনে ব্যবহার করবে সেটা। যে বোর্ড পরীক্ষা এগুলো অনেক আসে, আমরা যখন প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ অনুযায়ী সৃজনশীল প্রশ্ন সমাধান করব অথবা প্রশ্ন সমাধান করব, তো বোর্ডের প্রশ্ন সমাধান অংশে এগুলো আরো আমরা খুব ভালোভাবে অ্যাপ্লাই করব। তো এটা তোমরা একটু আবার প্র্যাকটিস করো, কোনো সমস্যা হলে কমেন্ট করে জানাও। ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।